আচ্ছা, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছে তারা হয়তো জানে না, বাট আমি একটা সিরিজ করি অনর্থডক্স বলে, যেখানে আমি ডেইলি কোনো না কোনো টপিকে নিজের মতো করে কিছু না কিছু একটা বলি। একটা পডকাস্টই এরকমের মতো, এর মতোই। আমি এটাকেও ভেবেছিলাম একটা অনর্থডক্স এর এপিসোডই হবে বাংলাদেশ নিয়ে যেটা ঘটছে। কিন্তু আমি রিসার্চ করতে শুরু করলাম, আর ৪ দিন পেরিয়ে গেল কিন্তু আমার রিসার্চ শেষ হচ্ছে না। এবং আম যেটা পেলাম, যা আমি জানতে পারলাম, তারপর আমি বুঝলাম যে এটাকে অনঅর্থোডক্স তো বলা চলে না। সেই জন্যই হোক কথা, কথাটা মাথায় এলো আমার রেকর্ডিং করতে বসে, যে আম বাংলাদেশ নিয়ে হোক, কথা হোক এবং প্রপারলি হোক। আমি আজকের এপিসোডে কোনো পক্ষ নেওয়ার জন্য বা নিরপেক্ষ থাকার জন্য কোনোটার জন্যই আসিনি। আমি চাইছি যে আলোচনা যেটা হচ্ছে, এখানে হোক ওখানে হোক, আমি ভারতে থাকি, পশ্চিমবঙ্গে থাকি, তো এখানে হোক আর বাংলাদেশে হোক, যেখানেই হোক পৃথিবীর, অন্তত আমি চাইছি যে একটু ইনফর্মড হোক কনভারসেশনটা। এই শিক্ষাটা আমি ডক্টর বিকাশ দিব্যকীর্তির কাছ থেকে পেয়েছি, যে আলোচনাটা একটু একটু শিক্ষিত হোক। তো সেই কারণেই আজকের আমার এত খাটনি, এত রিসার্চ। তো আমি বেশি কিছু না বলে ডাইরেক্ট শুরু করি। বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে একটু কথা হোক। কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার বা হয়তো হয়তো লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা, তাদের পেরেন্টসরা, বাংলাদেশি সাধারণ নাগরিকরা রাস্তায় নেমেছে এবং তারা বাংলাদেশের একটা রিজার্ভেশন সিস্টেম, যেটা বহু দেশে থাকে, তো বাংলাদেশের রিজার্ভেশন সিস্টেম নিয়ে একটা আন্দোলন করছে। এবার এই আন্দোলনটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা প্রথমে দেখি, তারপর আমরা ধীরে ধীরে ব্যাপারটাকে খোলস ছাড়াবো। ওকে, এই যে টপিকটা, এটা কিন্তু প্রথমবার উঠছে না। এই যে মানে ব্যাপারটা হচ্ছে যে 30% একটা কোটা আছে বাংলাদেশের উচ্চস্তরীয় বিভিন্ন চাকরি এবং বিসিএস, যেটা বাংলাদেশ সিভিল সার্ভিস, সেখানে 30% পোস্ট, সিট, 3,000 মতো রিক্রুটমেন্ট হয় মোটামুটি। তো তার মধ্যে 30% সিট আছে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, মানে বাংলাদেশের যখন পাকিস্তানের থেকে মুক্তি হয়, তো সেই সময় যারা লড়াই করেছিলেন 1971 সালে, তো তাদের নাতিরা, পোতাও বলা হচ্ছে, পোতা কথাটার অনেকে অর্থ বোঝেন না ভারতে, তো তাদের জন্য বলি যে পোতা অর্থাৎ বাবার, মানে আমার ছেলের ছেলে আমার পোতা, আমার মেয়ের ছেলে আমার নাতি, এবং মেয়ে পতি, আর মানে ছেলের মেয়ে পতি আর মেয়ের মেয়ে নাতনি। তো এইভাবে ব্যাপারটা হয়। তো তাদেরকেও কোটাটা দেওয়া হবে এবং এটা চলতে থাকছে। এটা দিয়েছিলেন ওনাদের বাংলাদেশের যাকে জাতির পিতা বলা হয়, শেখ মুজিবুর রহমান। তো উনি এইটা চালু করেছিলেন। তো সেইটা নিয়ে অশান্তি, যে 2018 চলে এলো, 2018তে প্রথম অশান্তিটা বড় স্তরে হয়। আলোচনাটা বহু বছর থেকে চলছে, যে এটা নিয়ে কেউই খুশি ছিল না, কারণ 30%টা অনেক। আর এই সময় ব্যাপারটা হচ্ছে যে যখন এই 30%-এর একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে, শুধুমাত্র দেশকে স্বাধীন করার ব্যাকগ্রাউন্ড নেই। কারণ যখন মুজিবুর রহমান দেশ স্বাধীনতার লড়াই করেছিলেন এবং তার সাথে অনেকে লড়াই করেছিলেন, ভারতের যেরকম সে সময় কংগ্রেস মুখ্য ভূমিকায় ছিল, ওখানে আওয়ামী লীগ, যেটা মুজিবুর রহমানের পার্টি, দল, সেই দল ফোরফ্রন্টে ছিল। তো সেহেতু, এবং আজকেও শেখ হাসিনা, যিনি মুজিবুর রহমানের মেয়ে, তো তার দলও আওয়ামী লীগ। তো আওয়ামী লীগেরই বেশিরভাগ মানুষেরা
সেই সময় মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হয়েছিল। তো সেই কারণে এই রাগটাও থেকে গিয়েছে যে একটা পলিটিক্যাল পার্টির আম, মানে বাড়ির লোকজনেরা এই সুবিধাটা পেয়ে আসছে এবং এটাকে 2018-তে যখন আম, একটু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বেশ বড়সড় একটা আন্দোলন শুরু হলো এবং সরকারের ওপর চাপ পড়ল। শেখ হাসিনাই তখন প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশে। উনি পরপর 4বার হয়েছেন। এর আগে উনি আরও একবার হয়েছিলেন যতদূর সম্ভব 1996 কি 95 সালে উনি 5বার প্রধানমন্ত্রী হয়েছেন দেশের। আমার মনে হয় উনি সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থেকেছেন। তো 2018 সালে যখন এটা হলো তখন সরকার কি করলো সেটা পরের কথা, কিন্তু ছাত্রছাত্রীরা বা যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিন্তু এটা চাওয়া হয়েছিল যে এটা রিফর্ম দরকার। কেউ কিন্তু কিচ্ছু বলেনি যে 30%টা কমিয়ে 0% করিয়ে দেওয়ার জন্য, কারণ ওটা সম্ভব নয়। এটা যে কোনো জিনিসই হঠাৎ করে যদি থামিয়ে দেওয়া হয়, রিজার্ভেশনের মানে ব্যাপারটাই হচ্ছে যে ইট ক্যান নট লাস্ট ফর এভার। মানে কোনো রিজার্ভেশনই চিরকালের জন্য থাকা উচিত নয় এবং কোনো রিজার্ভেশনই হুট করে বন্ধও করে দেওয়া যায় না। দুটো ক্ষেত্রেই আনস্টেবল একটা ব্যাপার তৈরি হয়। রিজার্ভেশন বা মানে এই সংরক্ষণ, এটাকে পজিটিভ ডিসক্রিমিনেশন বলা হয়। সেটা নিয়ে একটু পরে আর একটু কথা বলবো আমি। তো যাই হোক, তো এটা হুট করে বন্ধ করে দিলে কিন্তু অশান্তি হবেই। এবার বাংলাদেশে কিন্তু শুধুমাত্র এই 30%কেই দেওয়া হয় না। আমি বলি, আমার কাছে আমি ইনফরমেশনটা লিখে রেখেছি। বাংলাদেশে যে টোটাল যে রিজার্ভেশন সিস্টেমটা রয়েছে সেটা এরকম যে 30% মুক্তিযোদ্ধার যে পরিবার তারা পাবে, 10% মহিলাদের জন্য, 5% এথনিক মাইনরিটিস মানে ধর্মের ভিত্তিতে যে সমস্ত মাইনরিটিরা যারা আছেন তারা, ওখানে তো মেজরিটি মুসলিম সম্প্রদায়, তো বাকি যারা আছে 5% তাদের জন্য, 10% আছে কিছু স্পেশাল ডিস্ট্রিক্ট আছে যারা খুব পিছিয়ে পড়েছে তাদেরকে ফোরফ্রন্টে আনার জন্য, আর 1% আছে ফিজিক্যালি যারা একটু ডিসেবলড, যারা একটু শারীরিক অক্ষমতায় ভোগেন, তাদের জন্য 1%। তো 30% যেটা, সেটা কিন্তু রিপ্রেজেন্টেশনের জন্য নয় বা তাদেরকে আবার পুনরুত্থানের জন্য নয়। ওই 30% বাদে বাকি 26% এই 4টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। তো মোট 56% কিন্তু ওদের সিভিল সার্ভিসে, বাংলাদেশের সিভিল সার্ভিসে এবং কিছু উচ্চ পদের কিছু চাকরিতে রিজার্ভড। ওকে, তো এটা নিয়ে সমস্যাটা ছিল। কিন্তু যখন ছাত্ররা আন্দোলন করেছিল 2018 সালে, তখন কিন্তু ওরা বাকি 26% নিয়ে কোনো কথা বলেনি। বাংলাদেশের সরকার কি করলো, হঠাৎ করে একটা পলিটিক্যাল মুভ নিল। আমার কাছে ওটা পলিটিক্যাল মুভি। ওরা ঠিক করলো যে আমরা একদিনে হুট করে বলল, বেশ অশান্তি যখন বাড়ছে, কারণ শেখ হাসিনার প্রতি একটা বিক্ষোভও ছিল, একটা বিক্ষোভ থেকেছে বরাবর যে উনি অটোক্র্যাটিক একজন নেত্রী, ওনার ক্ষমতা থেকে যাওয়ার কোনো নেই, সম্ভাবনা নেই। আর অন্যান্য যে সমস্ত দলগুলো আছে পলিটিক্যাল যে পার্টি যেরকম যে একটা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আর একটা জামাতে ইসলাম, হ্যাঁ, তো এরাও মানে ব্যাপারটাতে একটু আগুন দিল এবং ওদের বরাবরই শেখ হাসিনাকে মনে হয় যে পাওয়ার থেকে সরানোর কোনো উপায় নেই। এই ধরনের অশান্তিতেই তারা এগিয়ে আসে, রাস্তায় নামে আর একটু আগুন দেয়। তো যাই হোক, সেইটা বড় ব্যাপার নয়। তো তাদের কাছে তো এটাই ছিল যে এই রিজার্ভেশন সিস্টেমটা নিয়ে যদি শেখ হাসিনাকে ঘেরাও করা যায়, এবং ঘেরাও করা হলো, শেখ হাসিনার সেটার প্রতি উত্তরটা হলো যে 0% রিজার্ভেশন করে দিলেন উনি ডিসাইড করলেন যে না, কাউকেই রিজার্ভেশন দেবো না, যা 100%ই মেরিট বেসড পরীক্ষা হবে। এটা কিন্তু যারা আন্দোলন করছিল তারা চায়নি, প্রথম কথা। এবার উনি জানতেন নিশ্চয়ই শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা জানতেন যে এটা নিয়ে অশান্তি হবে, কোর্টে যাওয়া হবে।
তো কোর্টে যাওয়া হলো। অপরপক্ষ তো যারা এতদিন ধরে রিজার্ভেশন পেতে অভ্যস্ত, যারা জানেই যে আমরা রিজার্ভেশন পাবো, সেই অনুযায়ী তাদের মানে লালন পালন হয়েছে, তারা সেই অনুযায়ী লেখাপড়া করেছে যে আমাদের রিজার্ভেশন আছে, আমাদের এত পার্সেন্ট মার্কস পেলেই হলো। তো তারা সেইভাবে হয়তো এগিয়েছে বা সেই সুবিধেগুলো পেয়েছে। একদিনে যদি সমস্ত সুবিধে কারো কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে সে তো খেপে যাবেই। তারা গেল কোর্টে, এবং কোর্টে 2024 সালে, আমাদের এই 2024 সালের জুন মাসে একটা রায় এলো যে না, এটা করা ইল্লিগাল। 100% এইভাবে হঠাৎ করে মেরিট বেসড করে দেওয়া যায় না, বা 56%কে রিজার্ভেশন যেটা, সেটাকে 0%-এ আনা যায় না হুট করে। তো উনি কি, কোর্ট আবার পুরনো যে ছিল সেটাকেই মানে রিইনস্টেট করলো, এবং সরকারকে ভাবতে বললো যে তোমরা এর পরের ব্যাপারটা তোমরা ভাবো, কিন্তু এই স্টেপটা ইল্লিগাল ছিল। তারপর থেকে অশান্তি বাড়ল। এবার আমরা অশান্তিটাকে একটু পজ রেখে রিজার্ভেশন নিয়ে কিছু কথা বলি। রিজার্ভেশন নিয়ে প্রায় প্রত্যেকটা দেশেরই পলিসি থাকে। এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন। অ্যাফার্মেটিভ অ্যাকশন কেন? কারণ মানে কারোর একটু ভালো চিন্তা করে। এটা কিন্তু এরকম নয়। আমি একটা উদাহরণ ভাবছিলাম যে আমাকে যদি খাবার দেওয়া হয়, দিয়ে 10 জনকে দাঁড় করানো হয় আর 9টা ফল দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এদের মধ্যে 9 জনকে, তুমি যে কোনো 9 জনকে ফল দাও, একজনকে দেবে না। তাহলে আমি 9 জনকে ফল দিলাম, একজন বাদ চলে গেল। আবার একই সিচুয়েশন যদি উল্টো হতো, আমাকে যদি একটা ফল দেওয়া হয় আর 10 জনকে দাঁড় করানো হয় এবং বলা হয় তুমি যাকে ইচ্ছে ফলটা দাও, আমি চারিদিকে তাকিয়ে দেখলাম যে কে সব থেকে কম খেয়েছে, কাকে সব থেকে দুর্বল মনে হচ্ছে, তাকে ফলটা দিলাম। এই দুটোই কিন্তু ডিসক্রিমিনেশন, তাই না? প্রথমে আমি 9 জনকে খাওয়ালাম, একজনকে খাওয়ালাম না। আর দ্বিতীয়বার একজনকে খাওয়ালাম, 9 জনকে খাওয়ালাম না। ক্ষুধা কিন্তু হয়তো সবারই ছিল, খেতে সবাই পছন্দ করত। কিন্তু প্রথমে যখন আমি 9 জনকে যোগ্য মনে করলাম আর একজনকে বললাম যে না, এর দরকার নেই, ওটাকে বলছে নেগেটিভ ডিসক্রিমিনেশন। ওই মানুষটা একা হয়ে গেল, ওকে আমি এক কোণে করে দিলাম, ওকে আমি বললাম যে তুমি খাবার পাওয়ার অযোগ্য। এই 9 জন খাবার পাওয়ার যোগ্য। দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন ওই একজনকে ফলটা দিলাম আর 9 জনকে বললাম যে দেখো ভাই, তোমরা সবাই খেয়েছো, এ বেচারার খাবারটা বেশি দরকার, এ খায়নি অনেক দিন, এটাকেও ডিসক্রিমিনেশনই বলে, কিন্তু এটা পজিটিভ ডিসক্রিমিনেশন। এটা একটা ছোট্ট উদাহরণ, কিন্তু এই রিজার্ভেশন নিয়ে বহু দেশে, ইভেন মানে আমাদের যেরকম আমরা উন্নত দেশ যাদের বলি, প্রথম বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেই সমস্ত দেশও আছে। এবং ইউএসএও এই রিজার্ভেশন সিস্টেম আছে। যেমন ওদের ইউএসএতে ব্যাপারটা হলো যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওরা কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজড রেস বা যারা সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড, তাদেরকে ইউনিভার্সিটিতে এন্ট্রির সময় কিছু কিছু সুবিধা দেয়। এবং শুধু আমেরিকা করে না, এটা কিন্তু এই একই ধরনের রিজার্ভেশন সিস্টেম পৃথিবীর বহু দেশে আছে। ব্রাজিলের যদি উদাহরণ দিই, ব্রাজিলে ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হয়, সেটা মেডিকেল এন্ট্রান্স হতে পারে, সেটা এমনি নর্মাল ইউনিভার্সিটি হতে পারে, সেখানে 50% রিজার্ভেশন আছে। 50% কাদের জন্য? না, তাদের জন্য যারা সরকারি স্কুল থেকে পড়ে এসেছে, যাদের বাবা মায়ের এত টাকা ছিল না, বা যারা হয়তো তাদের হয়তো পেরেন্টরাই ছিল না, তারা সরকারি স্কুলে মানে কোনো রকম খরচা ছাড়া পড়ে এসেছে, এবং তাদের ওই শিক্ষাটা অতটা হাই লেভেলের হয়নি, যদি বলা যায় সহজ ভাষায়। তারা ওই কোয়ালিটির শিক্ষা পায়নি যেগুলো প্রাইভেট স্কুল থেকে পড়ে আসা ছাত্রছাত্রীরা পাচ্ছে। তো তাদেরকে 50% ছাড় দেওয়া হয়, বা তাদের জন্য মানে রিজার্ভেশন থাকে, এবং কিছু ক্ষেত্রে এক্সট্রা নাম্বারও থাকে। কিছু আদিবাসীদের জন্য ব্রাজিলের, তারা এক্সট্রা একটু বোনাস নাম্বারও পায়।
এবং এই সিস্টেমটা কিছুটা হলেও পাকিস্তানেও আছে। সেটা নিয়ে আমরা পরে কথা বলছি, পাকিস্তান নিয়ে আমরা আরেকটু ডিটেলে কথা বলবো। এছাড়াও কোন দেশটা যেন, আমার মনে হয় ফিনল্যান্ডে, ঠিক ফিনল্যান্ডে যারা সুইডিশ ভাষায় কথা বলে, এরকম কিছু উপজাতি আছে যারা ফিনিশ ভাষা বলতে পারে না, তাদের জন্য রিজার্ভেশন আছে। এছাড়া মানে বড় বড় দেশ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চায়নাতে মেয়েদের জন্য এবং কিছু মাইনরিটিদের জন্য রিজার্ভেশন আছে, বা তারা অ্যাফার্মেটিভ অ্যাকশন নেয়, পলিসি আছে তাদের। এবং ইভেন আমি সাউথ কোরিয়ার ব্যাপারে বলি, সাউথ কোরিয়া নর্থ কোরিয়া তো মানে একেবারে শত্রু, আমরা জানি। এবং সাউথ কোরিয়ার সাথে শুধুমাত্র নর্থ কোরিয়ার শত্রুতা নেই, চায়নারও আছে। তো সাউথ কোরিয়াতে নর্থ কোরিয়া এবং চাইনিজ মানুষদের জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসি আছে। মানে ওরা ওদের মানে নিজের যারা চরম শত্রু সেই দেশ থেকে যে সমস্ত রেফিউজিরা এখানে আসে তাদের জন্যও তারা এই পলিসি রেখেছে। এবার আমরা আমাদের ফেভারিট নেবার, যারা ভারতের কথা বলছি, ভারতের ফেভারিট নেবার হলো পাকিস্তানের কথায় আসি। এবং এখান থেকে আমরা কিছুটা বাংলাদেশের সমস্যাটার একটা কারণও বুঝতে পারব। এই সমস্যাটার শুরু কিন্তু পাকিস্তান থেকেই হয়। পাকিস্তানে পার্টিশন হওয়ার পর লিয়াকত আলী খাঁ পাওয়ারে এলেন। উনি বোধহয় প্রধানমন্ত্রী উনি হলেন। তো উনি কি করলেন যে উনি দেখলেন যে যখন দেশ ভাগ হয়েছিল তখন ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান হয়েছিল। তো ইস্ট বেঙ্গল বলা হতো প্রথমে, তারপর ইস্ট পাকিস্তান বলা হতে লাগলো এটাকে। তো প্রথমে ইস্ট বেঙ্গলই বলা হতো। তো ইস্ট বেঙ্গল মানে বাংলাদেশ, যেটা বর্তমান বাংলাদেশ, সেই ইস্ট বেঙ্গলের মানুষেরা ওখানে অবশ্যই পাকিস্তানের পক্ষে খুব একটা মানে সবাই ছিল না, কারণ ব্যাপারটা মেনই হয়েছিল ল্যাঙ্গুয়েজ নিয়ে। 1950 সালে ভাষা আন্দোলন হয়, আমরা অনেকেই জানি, না জানলে ওটা নিয়ে আজকের বিষয় নয়, সেহেতু আমি ওটা নিয়ে ঢুকছি না। তো ইস্ট পাকিস্তানের বা ইস্ট বেঙ্গলের মানুষদের রিপ্রেজেন্টেশন বাড়ানোর উদ্দেশ্যে এবং অ্যাকচুয়ালি তাদের পাকিস্তানের প্রতি মানে অ্যাকচুয়াল পাকিস্তানের প্রতি লয়্যালটি বাড়ানোর জন্য, তাদেরকে একটু লোভ দেওয়ার জন্য বলতে পারা যায়, 42% রিজার্ভেশন দেওয়া হলো তাদেরকে। 42%। এবং সেটা কিন্তু যে কোনো চাকরিতে নয়, সিভিল সার্ভিসে 42% সুযোগ দেওয়া হলো, রিজার্ভেশন দেওয়া হলো এই ইস্ট বেঙ্গলের মানুষদেরকে। মানে বাংলাভাষী, বঙ্গভাষী শুধু হলে চলবে না, ওখানকার মানুষ হতে হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইস্ট বেঙ্গল যেটা, বা মানে বাংলাদেশ যেটা বর্তমান, সেখানে কিন্তু উর্দুভাষী বা হিন্দিভাষী মানুষও থাকতেন বা এখনও থাকেন। এবার পাকিস্তানের এটার কারণ তো আমরা বুঝতে পারলাম। এই কারণে পরে মুজিবুর রহমানকে রিজার্ভেশনের সিস্টেমটা চালু রাখতেই হলো। তার রিজনটা হলো যে না হলে তো মানুষ এতদিন পাকিস্তানে তো পাকিস্তানেই থাকতে পছন্দ করবে না, যে আমি ওখানে রিজার্ভেশন পাচ্ছিলাম, চাকরি পাচ্ছিলাম। আলটিমেটলি তো মানুষ সার্ভাইভ করতে চাই। তো যাই হোক, আসছি সেখানটাতে। তো পাকিস্তানের ব্যাপারে বলি, মানে আমরা অনেকেই বলছে যে এত রিজার্ভেশন কোনো দেশে নাকি নেই, এটা মিথ্যে কথা। পাকিস্তানে এই মুহূর্তে রিজার্ভেশন সিস্টেম কিভাবে কাজ করে একটা ছোট্ট জাস্ট বলে দিই। 50% পাঞ্জাব অঞ্চলকে দেওয়া আছে, অঞ্চল অনুযায়ী ভাগ করা আছে। এবং সিন্ধ 19, খাইবার পাখতুন 11, এরকম আরও অনেক আছে। তো আজাদ কাশ্মীর, যেটা অ্যাকচুয়ালি পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলা হয় ভারতে, আর পাকিস্তান বলে ওটাকে আজাদ কাশ্মীর। তো তাদের জন্য 2% মানে রিজার্ভেশন আছে। তো এইভাবে কিন্তু, এবং মেরিট বেসড, যেটা বাংলাদেশে এই মুহূর্তে 44%, সেটা কিন্তু পাকিস্তানে মেরিট বেসড মানে মানে পরীক্ষার্থী যারা থাকে, যারা মেরিটের জোরে পায়, তারা শুধুমাত্র 7.5%। মানে এটা আমি জানতামই না, আমার মাথা ঘুরে গেল যখন আমি জানলাম যে 7.5% মানুষ শুধুমাত্র মেরিটের ওপর বেস করে ওখানে চাকরি পাচ্ছে। আমি এই উদাহরণগুলো বা এই উদাহরণটা পার্টিকুলারলি এই কারণে কিন্তু দিতে চাইছি না, এটা বলতে চাইছি না যে বাংলাদেশের ছাত্ররা বাড়াবাড়ি করছে বা
আম এটা কি হলো? এর থেকে বেশিও তো আছে। আমি এটা উদাহরণ দিতে চাইছিলাম। আমি একটা এক্সট্রিম উদাহরণ তোমাদের সামনে রাখার জন্য আমি এই কথাটা বললাম। আমি কিন্তু কোনোভাবেই আ এই আম মানে আমি নিরপেক্ষ বা কারোর পক্ষে দুটোই নয়। আমার নিজস্ব মত আছে, সেই মতটা আমি শেষে জানাবো। তো এবার আমরা ফিরে যাই একটু। হুম? এবার আমরা ফিরে যাই ১৯৭০ সালে। ১৯৭০ সাল, পাকিস্তান। ১৯৭০ সালে পাকিস্তান মানে কিন্তু বাংলাদেশও তখন পাকিস্তান। তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান। জেনারেল ইলেকশন হলো। জেনারেল ইলেকশন মানে লোকসভা ভোট যেটাকে আমরা বলি। শেখ মুজিবুর রহমান তখন কিন্তু প্রচণ্ড লোকপ্রিয় একজন নেতা। আওয়ামী লীগ খুব লোকপ্রিয় একটি পার্টি। বাংলাদেশের জনসংখ্যা কম ছিল না, আর তা সত্ত্বেও ওনার কিন্তু পপুলারিটি পশ্চিম পাকিস্তানেও ছিল। উনি ইলেকশন জিতলেন, ভালো করেই জিতলেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার ওনার সমস্ত কারণ ছিল। কিন্তু পাকিস্তানের মিলিটারি ডিকটেটরশিপ, যেটা পাকিস্তানের একটা বরাবরকার প্রবলেম, সেটা কিন্তু ওনাকে প্রধানমন্ত্রী হতে দিল না। ভাষা আন্দোলন হয়ে গেছে, বাঙালির একটা উর্দু ভাষার প্রতি একটা রাগ আসছে। তাদের এত বড় রিপ্রেজেন্টেটিভ যে ভোটে জিতল, তারপরেও তাকে প্রধানমন্ত্রী হতে দিল না, শুধুমাত্র মানে মানে তিনি বাংলাদেশ থেকে আসছেন বলে, শুধুমাত্র। এটাতে কিন্তু মুজিবুর রহমান তো অপমানিত বোধ করলেনই, রাগ করলেনই, বাঙালিরা একটা অপমান বোধ করল যে এবার ওরা এটা বোধ করতে শুরু করলো যে এর আগে আমরা ইংরেজদের শাসনে ছিলাম, এবার আমরা পাকিস্তানিদের শাসনে আছি। এই চিন্তাটা পুরনো ছিল, কিছু বছর পুরনো ছিল, কিন্তু এবার এটা রিইনস্টেট হলো। এটা একটা জলজ্যান্ত একটা প্রমাণ পাওয়া গেল। জলজ্যান্ত না, জলজ্যান্ত ইম্পর্টেন্ট নয়, তো একটা উদাহরণ পাওয়া গেল যে না, এইটা তো বাড়াবাড়ি হয়ে গেল। ১৯৭১ সালে ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান একটা স্পিচ দিয়েছিলেন। সেই স্পিচটা ইউএনের যেটা ওনাদের কিছু একটা যেরকম ওয়াল অফ ফেম আমরা বলি, সেরকম ওনাদের কিছু একটা স্পিচের কিছু একটা আছে, যেমন অস্কারের কিছু আছে না, লাইব্রেরি, ভালো সিনেমার, ভালো এর কাজের, সেরকম ইউএনের স্পিচ, বিভিন্ন নেতাদের খুব পপুলার স্পিচের কিছু কালেকশন আছে। তো এই স্পিচটাকে ওখানে ইনক্লুড করা হয়েছিল। আমি নামটা ভুলে গিয়েছি, তাই আমি রিয়েলি সরি, আমি মনে করতে পারছি না ওটাই কী বলে। তো এই স্পিচটা কিন্তু বিখ্যাত স্পিচ। আমার মনে হয় বাংলাদেশের যদি সব থেকে কুখ্যাত স্পিচ কিছু হয়, সেটা হাসিনা বেগম 15ই জুন দিয়েছেন। আর সব থেকে বিখ্যাত স্পিচ যদি থাকে, তো সেটা উনি দিয়েছিলেন, শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন ৭ই মার্চ। এবং তিনি ইনফর্মালি মানুষকে তৈরি হতে বলেছিলেন যে আমরা পরাধীন, আমাদের স্বাধীন হতে হবে, আমরা স্বাধীন বাংলাদেশ, এই স্বপ্নটা দেখতে হবে। অলমোস্ট অনেকে বলে তো উনি ইন্ডিপেন্ডেন্স সেই দিন ঘোষণা করেই দিয়েছিলেন। তো এই যে এতদিন ধরে রাগ হলো ১৯৭০ সালের এই নির্বাচনের পর, ৭১-এর ৭ই মার্চ এই স্পিচটার পর, বাংলাদেশে কি হলো যে একটা বলা হয় অ্যান্টি বিহারি সেন্টিমেন্ট, কিন্তু এনিওয়ান হু ওয়াজ নট বেঙ্গলি ওয়াজ লুকড ডাউন আপন অ্যান্ড ওয়াজ ইন ডেঞ্জার। আমি জানি যে মুজিবুর রহমান, আমি এটা ভাবতে প্রেফার করব যে মুজিবুর রহমান এই ভেবে স্পিচটা দেননি যে উনি কোনো ভায়োলেন্স ক্রিয়েট হবে, কিন্তু ভায়োলেন্স হয়েছিল। এই স্পিচটা দেওয়ার পরের দিন থেকেই ভায়োলেন্স শুরু হয়। অ্যান্টি বিহারি ভায়োলেন্স বা অ্যান্টি বিহারি রাইট বলা হচ্ছে এটাকে, বাট আমি বিহারি শুধুমাত্র বলতে প্রেফার করবো না। অবাঙালিদের রাইট হয়, কিছু মানুষ মারা যান। সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় মৃত্যুর সময় কখনো সংখ্যা ইম্পর্টেন্ট হয় না। মৃত্যুর সময় একটা মৃত্যুও যথেষ্ট। ভায়োলেন্স হয়,
এবার ওদিকে মুজিবুর রহমানের ওই স্পিচটার পর থেকেই পাকিস্তান রেগেই ছিল। পাকিস্তান কি করল, এই স্পিচটার পরের যে ভায়োলেন্স, সেইটাকে যুক্তি দেখিয়ে একটা মিলিটারি অপারেশন চালালো, যেটাকে ওরা নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। কী করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেই মুহূর্তে বাংলাদেশের ইন্টালেকচুয়াল কালচারাল যে কনভারসেশন, সেই সমস্ত কিছুর মেন হাব আজকেও হয়তো, কিন্তু তখন আরও বেশি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাণ, মানে প্রাণ নয়, মগজ। তো সেই মগজকে ওরা শেষ করলো। যত ইন্টেলেকচুয়াল ছিল সবাইকে ধরে ধরে মারল। এবং এটার পর মুজিবুর রহমান অফিসিয়ালি ঘোষণা করলেন যে বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা আর পাকিস্তানের অধীনে থাকব না। মুক্তিযোদ্ধারা এগিয়ে এলেন, মুক্তিবাহিনী এগিয়ে এলো এবং শুরু হলো যুদ্ধ। শুধু যুদ্ধ শুরু হলো না, খুন শুরু হলো। লক্ষে লক্ষে, হাজারে হাজারে লোক মারা গেল। কত লক্ষ মানুষ মারা গিয়েছিল সেটার সংখ্যা ঠিকঠাক নেই। এবং শুধু তাই হয়নি, শুধু মৃত্যুই হয়নি, এটার সাথে সাথে কিন্তু প্রচুর পলায়নও হলো। 1971-এ বহু বাঙালি এবং অবাঙালি যারা ওখানে থাকতো, তারা ভারত ছুটে আসতে লাগলো অ্যাজ আ মাইগ্রেন্ট, এবং ভারতে এসে আশ্রয় নিতে লাগলো, আশ্রয় চাইতে লাগলো। ভারতের সমস্যা বাড়তে লাগলো। আর এদিকে ভারতের একটা তো কূটনৈতিক সমস্যা ছিলই, যে দুদিকেই পাকিস্তান, এটা তো সমস্যা। ভারত তখন ইন্দিরা গান্ধীর আন্ডারে ঠিক করলো যে, ইন্দিরা গান্ধীর আন্ডারেই তো ছিল, আশা করছি, আমি ভুল ইনফরমেশন দিতে চাই না আজকে অন্তত। তো ভারত তখন এই ইমিগ্রেশন প্রবলেমটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল। তাছাড়াও ভারতের জন্য কূটনৈতিকভাবে এটা ভালো হতো যদি বাংলাদেশ স্বাধীন হয়ে যেত বা বাংলাদেশ পাকিস্তান না থাকতো। তো ভারতীয় আর্মি এবং মুক্তিবাহিনী দুজন মিলে লড়াই করল। 9 মাস চলল যুদ্ধ। বাংলাদেশ একটা স্বাধীন দেশ হতে পারল ফাইনালি, পুরোপুরি স্বাধীন। ভারতের সাহায্য থাকলো, ভারতের সাথে সেইটা নিয়ে ভালো সম্পর্ক থাকলো, আওয়ামী লীগের সাথে ভারতের বরাবরই ভালো সম্পর্ক থেকেছে। তো মুজিবুর রহমান 1973 সালে যে জেনারেল ইলেকশন, ওদের প্রথম জেনারেল ইলেকশন বাংলাদেশে হলো, সেখানে উনি মানে প্রচুর ভোটে জিতলেন, কারণ প্রচণ্ড পপুলার নেতা, জাতির পিতা বলা হয় যাকে, সে তো জিতবেই। তিনি জিতলেন 1973 সালে, এবং ক্ষমতায় আসার পর উনি 30% এই মুক্তিযোদ্ধাদের ফ্যামিলির যে কোটাটা, যেটা নিয়ে আজকে ঝামেলা, সেটা তিনি দিলেন। এবার এটা দেওয়ার পিছনে কারণ কি থাকতে পারে ভেবে দেখলে এটা মাথায় আসে যে, যেহেতু 42% কোটা ছিল এই বাঙালিদের পাকিস্তানের মধ্যে, তো হঠাৎ করে যদি রিজার্ভেশন সিস্টেমটাকে মানে কমিয়ে দেওয়া হয় বা না দেওয়া হয়, যেটা ওরা এত বড় একটা দেশে আরও অনেক নিশ্চয়ই চাকরির সুযোগ ছিল, সেখানে 42% ওরা সুযোগ পাচ্ছিল শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য। তো হঠাৎ করে না পেলে সেই সুযোগটা বা হাতছাড়া হয়ে গেলে, তারা তো এটাই ভাববে যে তাহলে তো আমরা বাংলাদেশে কেন এলাম, আমরা পাকিস্তানেই ভালো ছিলাম, বাংলাদেশ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো উনি এই কথাটাও প্রথমে দিয়েছিলেন, এবং উনি 30% যে দিলেন তার সাথেও অন্য কিছু রিজার্ভেশনও ছিল অবশ্যই। টোটাল কত ছিল আমি ঠিক বলতে পারছি না, তবে এটার কারণে এটা দেওয়ার পিছনে এই কারণটা নিশ্চয়ই ওনার মাথায় থেকে থাকবে যে এই 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 পার্সেন্টেজ একটা চাঙ্ক অফ পার্সেন্টেজ থাকা উচিত এই সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে। তাহলে ওনার পপুলারিটির জন্য এটা কাজে লাগবে অবশ্যই, এবং এটা তাছাড়া দেশকে স্টেবল রাখবে। কারণ হঠাৎ করে রিজার্ভেশন সিস্টেম যদি থামিয়ে দেওয়া হয়, তাহলে কি হতে পারে সেটা আমরা বাংলাদেশে আজকে দেখতে পাচ্ছি। তো উনি সেটা তো করলেনই। সেটার সাথে সাথে প্রবলেমটা হলো যে, মুক্তিযুদ্ধ যারা করেছিল তারা তো ওনারই ফলোয়ার ছিল, আর সেই সময় দেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের মানুষ।
তো মুক্তিযুদ্ধের জন্য যারা সুবিধেটা পেল এই ৩০%, তারা বেশিরভাগই আওয়ামী লীগ, একটা পলিটিক্যাল পার্টির ফলোয়ার এবং আম মানে মেম্বার। এটা একটা প্রবলেম। সেই প্রবলেমটাই কিন্তু আজকের দিনে অন্যান্য দলগুলো, যেরকম যেটা বললাম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, জামাতে ইসলাম, যেটা মেন দুটো দল, তারা কিন্তু এই কারণেই এত ক্ষুব্ধ এই পার্সেন্টেজটা নিয়ে। তার কারণ তাদের দলের লোকেরা তো পায় না এটা। মুক্তিযুদ্ধের সময় তাদেরকেই রাজাকার বলা হয়েছিল। তো রাজাকার কথাটার অ্যাকচুয়াল অর্থ ভলেন্টিয়ার। মানে ওরা কিন্তু মানে দেশদ্রোহী নয়, রাজাকার কথাটার অ্যাকচুয়াল অর্থ উর্দুতে। তো যাই হোক, আমরা এটা নিয়ে পরে কথা বলছি। তো পাকিস্তান পাকিস্তান যুদ্ধে হেরে নিশ্চয়ই খুশি ছিল না, এবং পাকিস্তানের ইচ্ছে ছিল পাকিস্তান আবার ক্ষমতায় ফিরবে। কিন্তু পাকিস্তান অফিসিয়ালি তো ক্ষমতায় ফিরতে পারে না, আবার পাকিস্তান অ্যাটাক করলে ভারত অ্যাটাক করবে। তাই পাকিস্তানের প্ল্যান ছিল সামহাও যদি মুজিবুর রহমানকে সরানো যায়, সরানো মানে খুন করা যায়। এটা কি করে সম্ভব হলো, এবং খুন করেও ছিল পাকিস্তান। ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান তো একটা মিলিটারি রান একটা অ্যাডমিনিস্ট্রেশন সবসময় চালিয়ে এসেছে, আজও চালাচ্ছে, এটাই ওই দেশের মেন সমস্যা। তো একটা মিলিটারি রান অ্যাডমিনিস্ট্রেশন যখন পাকিস্তানকে ধরা হোক, আমরা আবার একটু পিছিয়ে যাই, বাংলাদেশ পাকিস্তানে যখন পার্ট ছিল, তখন মিলিটারি রান যদি একটা দেশ হয়, তাহলে সব থেকে বেশি সুযোগ সুবিধে কারা পাবে? মিলিটারিরা পাবে, মিলিটারির যারা চাকরি করে তারা পাবে। তো এই সুযোগ সুবিধেগুলো বাংলাদেশের এই মুহূর্তে স্বাধীনতার পরবর্তী যে মিলিটারি যারা থেকে গেল, তারা তো পাচ্ছিল না। আর তারা তো বাংলাদেশ হওয়ার জন্য তাদের লস হয়ে গেল। তো এইরকম অনেক ছিল মিলিটারির ক্যাপ্টেন এবং উচ্চপদস্থ কর্মচারী, যারা কিন্তু শেখ মুজিবুর রহমানকে খুব একটা সহ্য করতে পারতো না বিকজ অফ দিস। এবং তার সাথে সাথে রাজনৈতিক ক্ষমতারও ব্যাপার আছে। শেখ মুজিবুর রহমান যতদিন বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত যে তিনিই প্রধানমন্ত্রী থাকবেন, এই নিয়ে কোনো সন্দেহ কারোর মনে ছিল না। তাই ওনারই গভর্নমেন্টের কিছু লোক, যারা পাকিস্তানের সাথেও যখন একসাথে দেশ ছিল, তখনও গভর্নমেন্টে ছিল এবং বিভিন্ন মিনিস্ট্রিতে থাকতো। তো ওনার গভর্নমেন্টের কিছু লোক, মিলিটারির কিছু উচ্চপদস্থ কর্মচারী, পাকিস্তানের সাথে মিলে একটা কূপ করলো। পাকিস্তানের এর ছাড়া তো ক্ষমতায় আসার কোনো উপায় ছিল না। ও আবার যদি অ্যাটাক করতো, ডিরেক্ট অ্যাটাক, তাহলে ভারত আবার অ্যাটাক করতো, আবার পাকিস্তানকে হারতে হতো, কারণ ভারতের মতো ক্ষমতা পাকিস্তানে ছিল না। এবং ভারতের যে বাংলাদেশ যেহেতু ভারতের মানে কাছ একদম পাশেই না, ভারতের সাথে ৪,০০০ কিলোমিটার বাংলাদেশ বর্ডার করে, মানে শেয়ার করে। তাই ভারত জিওগ্রাফিক্যালি অ্যাডভান্টেজে আছে। মানে যুদ্ধ করে পাকিস্তান আবার জিততে পারবে না, সেটা পাকিস্তান জানে। কিন্তু মুজিবুর রহমানকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে ওখানকার অনেক রকম মানে ওখানকার গভর্নমেন্টকে পাকিস্তান কন্ট্রোল করতে পারবে। যে নতুন গভর্নমেন্ট আসবে সেটা ওরা বসাবে, এবং ভারতকে দুই দিক থেকে চাপে ফেলবে। এটা ছিল পাকিস্তানের প্ল্যান। ১৯৭৫ সাল আগস্ট মাস, আমি ঠিক ডেটটা জানি না, মুজিবুর রহমান মুজিবুর রহমান নয়, একদল মিলিটারি ফোর্সের একটা টুকরা বলি আমরা, বা এটা বলতে পারা যায় একটা দল, মুজিবুর রহমানের প্যালেসে ঢুকে মুজিবুর রহমান সহ মুজিবুর রহমানের যত ডিসেন্ডেন্ট, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে, যতদূর সম্ভব ১৫ জন ছিলেন, বাচ্চাকেও খুন। ২ জন বেঁচে ছিল, শেখ হাসিনা আর শেখ রেহানা। এই ২ জন মুজিবুর রহমানের মেয়ে। এরা ২ জন তখন দেশে ছিলেন না, এরা ছিলেন বোধহয় জার্মানিতে, ইটালিতে। বললেন ১৫ জন, আমি শুনলাম ওনার যে প্রেস কনফারেন্সে যিনি শেখ হাসিনা যে স্পিচটা দিয়েছিলেন, যে বক্তব্যটা রেখেছিলেন। তো যাই হোক, তো ২ জন বাদে প্রত্যেকজনকে মারা হলো, এবং নতুন প্রধানমন্ত্রী হলো, নতুন সরকার ক্ষমতায় এলো, আর পাকিস্তান অ্যাডভান্টেজ পেল।
এরপর শেখ হাসিনা বাংলাদেশে আবার আসার চেষ্টা করেছিলেন। আওয়ামী লীগের একটা নেতার প্রয়োজন ছিল, সেটা তিনি বুঝেছিলেন। কিন্তু ওনাকে ঢুকতে দেওয়া হয়নি, অ্যালাও করা হয়নি বাংলাদেশে ঢুকতে। তো উনি 1981 সালে ভারতে এসে রেফিউজ নিলেন এবং ভারতে থাকার পর ভারতের এবং বিশ্বের রাজনৈতিক চাপ বলা যেতে পারে, বাংলাদেশ শেষমেশ বাধ্য হলো ওনাকে দেশে আসার জন্য। এবং 1996 সালে তিনি প্রথমবার 1996 সালে তিনি প্রথমবার ক্ষমতা এলেন কি? হ্যাঁ, 1996 সালে তিনি আওয়ামী লীগের ওপর নিজের নেতৃত্বের ভার নিলেন, আওয়ামী লীগের, এবং উনি ক্ষমতায় এলেন। তারপর তিনি 2001 সালে ভোটে হারলেন আবার, এবং আবার 2009 সাল থেকে উনি আজ অবধি ক্ষমতায় আছেন। উনি লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা হচ্ছে ব্যাপার, রাজনৈতিক পটভূমি এই আজকের এই ঘটনার। বাংলাদেশের জনসংখ্যা বোধহয় 17 কোটি, এরকম কিছু। তো আজকে বাংলাদেশের 2024-এর অ্যাপ্রক্সিমেট যে আনএমপ্লয়মেন্ট রেট, সেটা 5.09 বা 5.1%, যেটা যদি হিসেব করে দেখা হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 88 লক্ষ কিছু বা 89 লক্ষ এর কাছাকাছি, যেটা কিছুদিনের মধ্যেই, দু এক বছরের মধ্যে 1 কোটি পেরিয়ে যাবে। সেটা কিন্তু ভয়ঙ্কর। ভারতেও যেরকম আনএমপ্লয়মেন্ট রেট এই মুহূর্তে প্রচণ্ড, তো সেরকম বাংলাদেশের তুলনায় বাংলাদেশে যে পরিমাণে সরকারি চাকরির সুযোগ সুবিধে আছে, সেই তুলনায় 88 লক্ষ বেকার যুবক যুবতী, এটা কিন্তু একটা ভয়ঙ্কর সংখ্যা। ইউক্রেনকে আমরা তো আজকের দিনে সবাই জানি, কিছু বছর আগে হয়তো নাও জানতে পারতাম। ইউক্রেন একটা যুদ্ধে থাকা একটা দেশ, বরাবর খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে থেকেছে। ছোট্ট দেশ, কিন্তু বরাবর খুবই খারাপ পরিস্থিতির মধ্যে থেকেছে। সে আলাদা হয়েছে অন্য দেশ থেকে, আবার এখন তো অ্যাটাক চলছে। ইউক্রেনের আনএমপ্লয়মেন্ট রেট কত জানেন? বা জানো? তুমি গেস করো একটা, ওকে? করলে গেস? 0%। তাহলে ইউক্রেনে যদি 0% হয়, তাহলে এখানে 5.1% কেন হতে যাবে? যাই হোক, এটার পিছনে নিশ্চয়ই অনেক পলিটিক্যাল কারণ আছে, অনেক কিছু থাকতে পারে। আমি বাংলাদেশি নই, তাই বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটি জানি না, কিন্তু এটা হলো অফিসিয়াল ডেটা। তো এই যে অপোজিশন পার্টি, বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারপর জামাতে ইসলাম, এরা তো এই ধরনের কোনো একটা প্রোটেস্ট যখন দেখবে তখন তো ঝাঁপাবেই। কারণ আনএমপ্লয়মেন্টটাই এখন বাংলাদেশের সব থেকে বড় ইস্যু। করাপশন তো বটেই, করাপশন তো আমাদের এখানকার একটা বড় প্রবলেম। ভারতেও প্রবলেম, পাকিস্তানেও প্রবলেম, বাংলাদেশেও প্রবলেম। আমাদের তৃতীয় বিশ্ব তার কারণই হলো করাপশন। কিন্তু আনএমপ্লয়মেন্ট একটা বললামই তোমাকে, 88 লক্ষ যুবক যুবতী বেকার হয়ে বসে আছে। তো সেই হিসেবে সেই কারণে অ্যাকচুয়ালি আজ এই যে ঝামেলাটা, এই যে প্রবলেমটা বাড়লো, আজকের এই আন্দোলনটা এত বেশি, অনেক দিন ধরেই কথা চলছে। এই টপিকটা কিন্তু নতুন নয় যে 30%টা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। এবার এটা নতুন নয়, কিন্তু এটা এত বড় পর্যায়ে পৌঁছলো, তার কারণ আগুনটা অনেক অনেক বেশ অল্প আঁচে অনেক দিন ধরে চালানো হয়েছে। তাই যেটা এই মুহূর্তে রান্না হয়েছে সেটা ভয়ঙ্কর লেভেলের। সরি। তো রিজার্ভেশনের ব্যাপার যেটা কি জানো? রিজার্ভেশনের নিয়ম হলো যে রিজার্ভেশনের নিয়ম নয়, নিয়ম বলে কিছু হয় না, বাট দি থিওরি অ্যারাউন্ড রিজার্ভেশন, দি ফিলসফি অফ রিজার্ভেশন ইজ ইট ক্যান নেভার বি এভার, ফর এভার, চিরকালের জন্য রিজার্ভেশন এটা হতে পারে না। যুক্তি দিয়ে ভেবে দেখলে তাই। অবশ্যই মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, অনেকে অনেক যেভাবেই হোক সাহায্য করেছেন। যেভাবে, আমি জানি না কিভাবে মুক্তিযুদ্ধ কারা করেছিলেন, কিভাবে ডিসাইড করা হয়, নাকি আওয়ামী লীগের প্রত্যেকজনকেই মুক্তিযোদ্ধার
মানে বংশধর ধরা হয়, আই ডোন্ট নো। সেটা বাংলাদেশের কোনো লোকাল মানুষই বলতে পারবেন। আমার সেরকম কোনো কথা হয়নি। আর আজকের দিনে তো বাংলাদেশে ইন্টারনেট, কল সমস্ত কিছুই বন্ধ। তাই আই ডোন্ট নো হাউ টু কন্ট্যাক্ট উইথ দেম। আমি যদি কন্ট্যাক্ট করতে পারি তো আই রিয়েলি ওয়ান্ট টু টক টু দেম অ্যান্ড আস্ক দেম টু কাম অ্যান্ড টক টু আস। তো সেটা দেখব আমি। তো আমি জানি না কীভাবে মুক্তিযোদ্ধার বংশধর কারা সেটা কীভাবে বিচার করা হয়, বাট বা রাজাকার যাদেরকে বলা হচ্ছে, মানে অন্যান্য পার্টির বা সেই সময় যারা পাকিস্তান হতে চেয়েছিল কিন্তু তারাও বাংলাদেশে আজকে থেকে গিয়েছে, যাদেরকে বলা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার দাদু যদি দেশ বিভাগের সময় যুদ্ধে, দেশের স্বাধীনতার আন্দোলনে যুদ্ধ করেছে, তো সেটার সুবিধে তিনি পেলেন। তার একটা পেনশন থাকতে পারে, তার একটা তার ছেলেকে, যদি তিনি মারা গিয়েছেন তো তার ছেলে বা মেয়েকে, তার স্ত্রীকে, বা তার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে তার ফ্যামিলির কাউকে একটা চাকরি দেওয়া যেতে পারে, অবশ্যই দেওয়া যেতে পারে। একটা দেশের জন্য তিনি প্রাণ ত্যাগ করেছেন যদি। কিন্তু তার নাতিকে, তার নাতির নাতিকে, এবং এটা চিরকাল থেকে যাবে, এইটা কিন্তু কোনোভাবেই কোনো যুক্তি দিয়েই এটাকে যোগ্য বা এটাকে মানে ঠিক সঠিক প্রমাণ করা যায় না। একইভাবে রিজার্ভেশনের আরও একটা দিক হলো যে রিজার্ভেশন কোনোদিনও হুট করে থামানো যায় না। রিজার্ভেশনকে আস্তে আস্তে কমাতে হয়। রিজার্ভেশনের পলিসি একটা, যে কোনো অ্যাফার্মেটিভ অ্যাকশনের একটা পলিসি থাকা উচিত, যেটা ধীরে 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 কমানো হবে। কারণ ব্যালেন্স মেনটেন করতে হয় না। রিজার্ভেশনের অ্যাকচুয়াল কারণ তো রিপ্রেজেন্টেশন। যদিও এখানে মুক্তিযোদ্ধাদের রিপ্রেজেন্টেশনের জন্য করা হচ্ছে সেটা নয়, কিন্তু ওটারও একটা পয়েন্ট আছে। আমি পয়েন্টটা খেয়াল করে লিখে রেখেছিলাম, ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে রিজার্ভেশনের নিয়মটা হচ্ছে যে রিজার্ভেশনকে ধীরে ধীরে কমাতে হয়। কেউ 1% যদি প্রত্যেক বছরে কমানো হয় সেটা খুব এগ্রেসিভ ধরা হয়। অনেকে 1/4%, মানে 0.25%, 0.5%, এরকম করে প্রত্যেক বছরে কমতে থাকে অনেক ক্ষেত্রে। এভাবে কমানো হয়, এভাবে কমানো উচিত। এটাই কিন্তু স্টেবিলিটির জন্য ভালো। এই হঠাৎ করে 56% থেকে 0% করে দেওয়া হলো, সেটা যে দেশকে আনস্টেবল করবে, এটা যদি শেখ হাসিনা না জানতেন তাহলে আমি খুব দুঃখিতভাবে বলছি, ওনার দেশ চালানোর বা ওনার মানে উনি তো একা নিশ্চয়ই সিদ্ধান্ত নেন না। তো ওনার ওনাকে যারা অ্যাডভাইস করেছিলেন তারা হয় এই আনস্টেবিলিটিটাই চাইতেন, বা ওনারা দেশ চালানোর যোগ্য নন। কারণ হঠাৎ করেই যদি এটাকে 0 করে দেওয়া হয় তাহলে এটা আনস্টেবল হবেই। আর স্টুডেন্টদের তো এটা ডিমান্ডও ছিল না, তারা রিফর্ম চেয়েছিলেন। তারা বলেছিলেন যে 30% আর কত বছর ধরে থাকবে। আন্দোলন এটা নিয়েছিল। উনি একটা ড্রাস্টিক স্টেপ নিয়ে দেশটাকে তো মানে আজকে যা অবস্থা, সেই অবস্থায় সিভিল একটা ওয়ারের মতো একটা সিচুয়েশন সেরকম বানালেনি। গোটা বিশ্বে এই জিনিসটাকে, এটার ফল ভোগ করতে হবে গোটা বিশ্বকে। সেটার সাথে সাথে উনি মানে পলিটিক্যালি একটা খেলা খেললেন, যেটা আমার মনে হয়। সেটা হচ্ছে যে উনি একই সাথে এবং এরপর কিন্তু উনি শান্ত হয়ে বসেননি। যখন আন্দোলন হলো, উনি 56 থেকে 0 করলেন। তারপর কিন্তু এই যে রিসেন্টলি ওনাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে অ্যাপিল, মানে যে রায়টা দিল, সেটা কিন্তু উনি অ্যাপিল করেছিলেন নিজের পুরনো, মানে 100% থেকে 0%, বা সরি বারবার ভুল বলছি, 100% অন মেরিট, এই যে ব্যাপারটা উনি চালু করলেন এই ঝামেলার পর 2018 সালে। তো সেটার পক্ষে উনি গিয়েছেন। উনি বলেছেন যে উনি পুরনো রায়টাই চাইছেন। তো সেটা হয়ে উনি গিয়েছেন। তো এবং আবার সুপ্রিম কোর্টে, যেটা 7 অগস্ট একটা হিয়ারিং আছে, তো সেটার জন্য সেখানেও কিন্তু উনি বলছেন যে উনি চাইছেন পুরনো আইনই হোক। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, উনি এই যে 15ই জুন প্রেস কনফারেন্সে একজন মহিলা জিজ্ঞেস করলেন যে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সবাই এই মুহূর্তে গালাগাল করছেন সেটা কি ঠিক হচ্ছে, এরকম ধরনের একটা প্রশ্ন উনি করলেন। যে মুক্তিযোদ্ধার একজন বংশধর এই মুহূর্তে হাসপাতালে খুব
অসুস্থ, তো তার খুব দুঃখ যে তার পূর্বপুরুষদের এইভাবে কষ্ট পেতে হচ্ছে, তার পূর্বপুরুষদেরকে এইভাবে গালিগালাজ করা হচ্ছে। তো সেই নিয়ে আপনি কি বলবেন? তো সেই নিয়ে স্পিচটা উনি শুরু করলেন, উত্তর দিতে শুরু করলেন। তো যেখানে আপনি ছাত্রদের সামনে মাথা নত করে 2018 সালে, মানে আপনার বক্তব্য যে ছাত্রদের সামনে মাথা নত করে ছাত্রদের কথা মেনে, যদিও ছাত্ররা ওটা চায়নি, আপনি 0% করে দিলেন, এবং সেইটা নিয়ে আপনি আবার পরে সুপ্রিম কোর্টেও অ্যাপিল করছেন যে হ্যাঁ ওটাই থাকুক বহাল। যখন হাইকোর্ট আপনার কথা মানল না, এবং হাইকোর্ট আবার পুরনো সিস্টেম ফিরিয়ে নিয়ে এলো, যেটার জন্য আজকে আন্দোলন হলো, তো আপনি সেই কথাটা ভেবে আপনি 100% আবার মেরিটের জন্য আপনি সুপ্রিম কোর্টে দায়ের করছেন, আবার অ্যাপিল করছেন। আবার আপনি এই দিন 15ই জুন আপনি কি করলেন? 15ই জুন আপনি বলে দিলেন যে আজকের দিনের ছেলেমেয়েরা মানে মুক্তিযোদ্ধাদের দেশের ইতিহাস জানে না, এবং এরা সংবিধানও জানে না, এরা কিছুই জানে না। উনি এত এত মানে কুরুচিশীলভাবে বা মানে রুচিহীনতার একটা উদাহরণ দিলেন। উনি বললেন যে একটা ছাত্র নাকি এটা বলেছে যে আমি পেয়েছি মুক্তিযোদ্ধার কোটা, কিন্তু আমি চাই যে এটা বন্ধ হোক। উনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত ওই ছেলেটাকে এক্ষুনি রাস্ট্রিগেট করা। তুমি মানে কোটা নেবে, তারপর আবার কোটার বিরুদ্ধে কথাও বলবে? তার নিজের ওপিনিয়ন ওটা। এবং তিনি এই কথাটা বলে ফেললেন, যেটা আমি বলবো বাংলাদেশের ইতিহাসের সবথেকে কুখ্যাত একটা স্পিচ হিসেবে থেকে যাবে, কুখ্যাত প্রধানমন্ত্রীর কোনো কোট হিসেবে থেকে যাবে, যে মুক্তিযোদ্ধার নাতিপোতাদের চাকরি দেব না তো কি রাজাকারদের নাতিপোতাদের চাকরি দেব? এই কথাটা বলে উনি ভুল করে ফেললেন। এই কথাটা উনি ভাবেননি যে এত বড় জায়গায় যাবে, কিন্তু উনি সেন্টিমেন্টাল হয়ে এই কথাটা বলে ফেললেন। হয় কিছু নেতা নেত্রী সেন্টিমেন্টাল হয়, তো উনি সেন্টিমেন্টাল হয়ে কথাটা বলে ফেললেন। উনি রাস্তায় ছাত্রছাত্রীদের ওপর যারা গুলি চালাচ্ছে তাদেরকে পারমিশন দিয়েছেন। তো ছাত্রছাত্রীরা ওনার কথাই আস্থা হারায়। প্রথম থেকেই ছাত্রছাত্রীরা রিফর্ম চেয়েছিল, পুরোপুরি 0% তো চাইনি। তো তাও যখন দিয়ে দেওয়া হলো, সেটার বিরোধিতা ছাত্ররা করেছিল রাস্তায় নেমে বলে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, ছাত্রছাত্রীরা এটা চায়নি, 0% চায়নি, তারা 100% মেরিট চায়নি। তারাও জানে, তারা রিজার্ভেশন বোঝে, সেই জন্য তারা রিফর্ম চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার মতে সংবিধান সম্পর্কে এই ছেলেমেয়েগুলোর কোনো আইডিয়াই নেই। যারা আন্দোলন করছে তারা সন্ত্রাস করছে, এবং উনি গুলি চালানোর পারমিশন দিয়েছেন। তার মধ্যে কিন্তু কিছু মানুষ মারা গিয়েছে। আমি সংখ্যাতে যাব না, কারণ সংখ্যা ম্যাটার করে না। কতজনের বুকে গুলি লেগেছে, কে দাঁড়িয়ে থেকে বুকে গুলি খেয়েছে, একজন মানুষও যদি মারা যায়, একজন মানুষও যদি আহত হয়, তাহলে সেটা দেশের মানে লজ্জার ব্যাপার। এবং সেই মানুষটা যদি ছাত্র হয়, তাহলে তার থেকে লজ্জার তো কিছু হতেই পারে না। তো উনি যাই হোক সেদিন এরকম এগ্রেসিভ একটা কথা বললেন, এবং তারপর আন্দোলনে তিনি আগুন দিলেন এই কথাটা বলে তিনি নিশ্চয়ই অন্যান্য, আমি যদি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিদের মধ্যে অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে, যারা ক্ষমতায় নেই, বিপক্ষের লোক হতাম, তাহলে আমিও অবশ্য এই ব্যাপারটাকে নিয়ে পলিটিক্স করতাম। কারণ এত বড় কথা যদি বলে দেওয়া যায় যে রাজাকারদের ছেলে নাতিপোতাদের দেবো নাকি, তো আমি যদি রাজাকার হই, ওনার মতে রাজাকার কথাটা অ্যাকচুয়াল অর্থ হলো ভলেন্টিয়ার। তো বাংলাদেশের যুদ্ধের সময় তো নিশ্চয়ই কখনোই কোনো একটা দেশে একমত হতে পারে না। আজকেও ভারতে নিশ্চয়ই কেউ না কেউ বলে যে না, ব্রিটিশরা ছিলই তবেই ভালো ছিল। হ্যাঁ, ব্রিটিশরা ছিল, ওটাই ভালো ছিল, ভারতীয়দের দ্বারা দেশকে শাসন হয়, আমরা হলাম গরিব, আমরা হলাম যেটাকে বলে চাকর। এই মতবলম্বী মানুষ কিন্তু আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গাতেই থাকবে। তো সেই রকম সেই সময় ছিল যারা বলতো যে না, পাকিস্তানি ভালো, আমাদের দরকার নেই বাংলাদেশ। তো আমার দাদু যদি বলেছিল যে পাকিস্তানি ভালো, তো তার জন্য আমি ওনার চোখে কি মানে নিকৃষ্ট মানের কোন একটা মানুষ? উনি আমাকে ডিসক্রিমিনেট করবেন এটার বিষয়ে, এই কথাটার বিষয়ে, এই কথাটার পরিপ্রেক্ষিতে যে আমার দাদু মুক্তিযুদ্ধের সময় মুজিবুর রহমানের পাশে দাঁড়ায়নি, এটা কোনো কথা হলো? এটা একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন?
এর থেকে লজ্জাজনক কোনো কথা হয় না। এবং তারপর আন্দোলন যে ভায়োলেন্ট হবেই, আন্দোলনের যে মাত্রা বাড়বেই, সেই নিয়ে সন্দেহ রাখার কোনো অবকাশই নাই। এটা তো হওয়ারই ছিল, এবং তাই হলো। স্টুডেন্ট বরাবর বলে আসছে যে আমাদের সাথে কোনো পলিটিক্যাল পার্টির কোনো যোগ নেই। কিন্তু আমি শিওর যে পলিটিক্যাল পার্টি যারা আছে তারা চাইছে যে আন্দোলনটা না থামুক, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো হোক। কারণ তাছাড়া শেখ হাসিনার ক্ষমতা থেকে যাওয়ার কোনো ওরা মানে খুঁজেই পাচ্ছে না কীভাবে। এইবার তো উনি প্রায়ই মানে কোনো রকম ইলেকশন ছাড়াই জিতেছেন, কোনো অপোজিশনই ছিল না এবার 2024-এ। 2024-এ বাংলাদেশ ইলেকশন নিয়ে যদি আপনি একটু লেখাপড়া করেন তাহলে জানতে পারবেন যে মানে বিপক্ষের বড় বড় নেতারা নিজেদের নমিনেশন ফেরত নিয়ে নিয়েছিল। এতটাই অটোক্র্যাটিক ওখানকার শাসন ব্যবস্থা। এটা ফিল্ড রিয়ালিটি বলছে, আমি ওখানে জানি না। আমি যেটুকু পড়ে বুঝেছি, দেখেছি যেটুকু, শুনেছি যেটুকু, সমস্ত দিক থেকেই শুনে যেটুকু বুঝতে পেরেছি সেটা হিসেবে আপনাকে বলছি বা তোমাকে বলছি। আজকে আমি বুঝতে পারছি না আমি তোমাকে অ্যাড্রেস করবো না আপনাকে অ্যাড্রেস করবো, কারণ আমার মনে হয় যে আজকের টপিকটা এতটাই জটিল, এতটাই মানে ব্যাপারটা হচ্ছে যে মুজিবুর রহমানের গোটা ফ্যামিলিকে যেহেতু মারা হয়েছিল না, বাংলাদেশের মানুষের শেখ হাসিনার প্রতি একটা সিম্প্যাথি থেকেই গিয়েছে, কারণ ওনার গোটা ফ্যামিলিকে হত্যা করা হয়েছিল। এবং সেই সিম্প্যাথির ওপর, মুজিবুর রহমানের নামের ওপর, জাতির পিতার কন্যা, তাই না উনি, তো সেই কারণে ওনাকে ক্ষমতাচ্যুত করা একরকম অসম্ভব আজকের দিনে, ভাবাই যায় না। তো এরকম একটা আন্দোলনকে বিপক্ষ দলগুলো অত সহজে হাতছাড়া হতে দেবে না। তাই এই যে ভায়োলেন্সগুলোকে যে ছাত্রদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এই ভায়োলেন্সগুলোতে যে ছাত্রছাত্রীরা মরছে, এবং শুধু ছাত্রছাত্রী নয়, আমি শুনেছি ফোর্সেরও কিছু মানুষ মারা গিয়েছেন, সাথে একজন জার্নালিস্টও মারা গিয়েছেন। এটা যে হবেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ওনার এই ধরনের জঘন্য মন্তব্যের পর 17 তারিখে উনি একটা কালো শাড়ি পরে টেলিপ্রম্পটার দেখে 4-5টা টেক নিয়ে যে কথাগুলো বললেন, যে উনি দুঃখিত যে একটাও প্রাণ কারো যাওয়া উচিত ছিল না, উনি কথা বলতে চেয়েছেন বরাবর সবার সাথে, উনি বলছেন যে ওনার ভায়োলেন্স উনি চাইছেন না, কিন্তু নিরুপায় হয়ে ওনাকে শক্ত হাতে ব্যাপারটা দেখতে হচ্ছে। তো যাই হোক, এই কথাগুলোর উপর না, মানে এই কথাগুলো আমি বাংলাদেশি নই, আমি ওই সেন্টিমেন্টটা শেয়ার করি না পুরোপুরি, যেটা আজকে রাস্তায় যারা নেমে মার খাচ্ছে বা মারছে ঘুরে, দুজনের সেন্টিমেন্টই আমি শেয়ার করি না। আমি তো নই না ওখানকার, আমি এখান থেকে দূর থেকে দেখছি, আমি কাছ থেকে দেখছি না, কিন্তু আমার কাছেও ওগুলো মিথ্যে কথা ছাড়া কিছুই মনে হচ্ছে না। একটা বিশ্বের জন্য একটা পলিটিক্যাল মানে স্টিন্ট ছাড়া আমার কিছু মনে হয়নি ওটা। তো যাই হোক, সেই খেলা গেল, কিন্তু রাস্তায় যেটা চলছে সেটা এবার খেলায় পরিণত হচ্ছে। এতদিন সেটা আন্দোলন ছিল। আমি শুনলাম 15ই জুলাইয়ের পর সংখ্যা বেড়েছে নিহতের। আমি এটাও শুনলাম যে বাংলাদেশে যেটা, ভারতে যেটা দূরদর্শন, বাংলাদেশের ব্রডকাস্টিং, যেটা স্টেট ব্রডকাস্টিং যে টিভি চ্যানেল, তার অফিসকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এটাও শুনলাম যে একটা জেলখানাতে নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কয়েদিকে নাকি রিলিজ করে দেওয়া হয়েছে, মানে ওখান থেকে মানে তাদেরকে ছাড়ানো হয়েছে। আমি জানি না ব্যাপারটা কী, এটা নিয়ে এটা রিউমার হতে পারে, এটা ছাত্রদের কালিমালিপ্ত করার একটা চেষ্টাও হতে পারে। তো আমি বলতে পারছি না, এটা নিয়ে আমি মন্তব্য করব না, আমার জানা নেই এটা কনফার্ম কিনা। কিন্তু এবার ব্যাপারটা পলিটিক্যাল হয়ে গেল, এবং এইবার ব্যাপারটা কন্ট্রোলের বাইরে চলে গেল। স্টুডেন্ট আন্দোলন, স্টুডেন্ট রিভল্ট, স্টুডেন্ট রেভলিউশন বিশ্বে যখনই হয়েছে এবং যখনই সাকসেসফুল হয়েছে, সেগুলো কিন্তু মানে সাস্টেনেবলি সাকসেসফুল হতে হবে জিনিসটাকে, কয়েকদিনের জন্য নয়। সেগুলো কিন্তু নন ভায়োলেন্ট হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যে আন্দোলন, সেটা নন ভায়োলেন্ট নেই আর। পাথর, লাঠি, আর অন্যদিকে গুলি। এদিকেও দেখলাম সিভিল ড্রেসে কিছু মানুষ গুলি করছে, সেরকম কিছু ভিডিও ধরা পড়েছে।
কিন্তু আমি এটাই বলি, যদি তুমি শুনছো, যদি তুমি বাংলাদেশ থেকে শুনছো, তাহলে আম, এই আন্দোলন এখন হাতছাড়া বা লাগাম ছাড়া। কারণ ব্যাপারটা হচ্ছে যে একবার যখন লাঠি উঠেছে তখন কিন্তু আর শান্তিপূর্ণ আন্দোলন হওয়া খুব কঠিন, খুব কঠিন। যদি হতে পারে তো সেটা একটা মিরাকল হবে, আমি খুব খুশি হব যদি হয়। ব্যাপারটা হচ্ছে যে গুলির সামনে, বন্দুকের সামনে, কামানের সামনে লাঠি, পাথর কিচ্ছু করে নিতে পারে না। ভায়োলেন্স করতে গেলে তুমি, স্টুডেন্টরা, মিলিটারির সামনে হার মানতেই হবে। ওদের থেকে ভায়োলেন্ট তুমি হতে পারবে না, তোমার কাছে সেই অস্ত্র নেই। আর তুমি যদি অস্ত্র ওঠাও তাহলে তুমি আর স্টুডেন্ট থাকতে পারবে না। তাই রাস্তায় যদি নামছো, চেষ্টা করো নন ভায়োলেন্ট অ্যাপ্রোচ রাখার। আমি তো আজকে এটাও শুনলাম যে শ্যুট অ্যাট সাইট এই ধরনেরও কিছু অর্ডার দেওয়া হয়েছে। বর্ডারের মিলিটারি ফোর্স বাংলাদেশের এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, যেন বর্ডারে বাংলাদেশের অত মানে শত্রুদের আক্রমণ হওয়ার মানে সম্ভাবনা নেই, দেশের মধ্যেই যেন শত্রু ঘুরছে। কারফিউ চলছে গোটা দেশের অধিকাংশ অঞ্চলে, মোবাইল পরিষেবা বন্ধ। অধিকাংশ বলতে গেলে বা বলার চেয়ে গোটা দেশে বলাটাই বেটার। মোবাইল পরিষেবা বন্ধ, ইন্টারনেট বন্ধ। তাই তুমি হয়তো শুনতে পাচ্ছ না, তাই তুমি হয়তো তখনই শুনবে যখন এই ঘটনা শেষ হয়ে গিয়েছে, এই কারফিউ উঠে গিয়েছে। বাকিদের জন্য এটুকুই বলি যে আন্দোলন কথাটা শুনলে আমাদের রক্ত একটু গরম হয়। আমরা নজরুলের কবিতা পড়তে শুরু করি, আমরা রাস্তায় নামি, আমরা হাত মুঠো করি, কিন্তু ওপরে তোলার জন্য, স্লোগান দেওয়ার জন্য, ঘুষি দেওয়ার জন্য নয়। ছাত্র আন্দোলন এরকমই হওয়া উচিত। মুঠি তোলো, হাত জড়ো করো, কিন্তু হাত হাওয়াতে মারো আর দাও স্লোগান। এইভাবেই রেভলিউশন হয়, এইভাবেই পরিবর্তন সম্ভব। কারণ যদি স্টুডেন্টরা টেররিস্ট ঘোষিত হয়ে যায়, তাহলে দেশে পরবর্তী কোনো সমস্যায় স্টুডেন্টরা রাস্তায় নামতে গেলে খুব ভয় পাবে। কারণ টেররিস্টদেরকে একটাই রূপে দমন করা হয়, গুলি মেরে। আমি চাই না যে তুমি কেউ গুলি খেয়ে মরো, কোনো লাভ নেই, খুব কষ্ট। কতজন মারা গিয়েছে, কতজন মারা যাবে, সেই সংখ্যাটা বলে না ক্ষতির পরিমাণটাকে। 100 জন যদি বলে দেওয়া হয় যে মারা গিয়েছে, বেশ শুনতে ভালো লাগে, একটা ট্রিপল ডিজিট, যাক বাবা 98 নয়, 93 নয়, মনে রাখা খুব সুবিধে। কিন্তু ওই সংখ্যাটা বলে না কত বড় ক্ষতি করে দিয়ে গেল। একজনও যদি মারা যায় সেটাও বলে না, সেটা ইনাফ নয়, ওই সংখ্যাটা ইনাফ নয় বলে দেওয়ার জন্য, বা ওই সংখ্যাটা কম নয়। তাই মরে যেও না ভায়া, বেঁচে থাকো, বেঁচে লড়াই করো। একটা কবিতা আমি ভাবছিলাম যে একটা কবিতা দিয়েই শেষ করব। সবাই যেরকম নজরুলের কবিতা পড়ছেন, আমি তাই নজরুলের কবিতা পড়ছি না। একটা কবিতা খুবই আমি আমি জানি না ইনি কোথাকার, ইনি কে, প্রদীপ বালা কবির নাম। আমি জানি না এটা ওনার ছদ্মনাম কি না। একটা কবিতা লিখেছেন, উনি ভারতীয় এটা আমার মনে হচ্ছে। তবে ওই কবিতাটা পড়ে আমি আজকের এই কথাটা শেষ করছি। কবিতার নাম একটা রক্তকরবী ফুটবে বলে।
একটা রক্তকরবী ফুটবে বলে দাঁড়িয়ে আছি। ঋতু আসে ঋতু যায়, ভিড় ঠেলা ট্রাম ব্যস্ত মানুষ সব পেরিয়ে দাঁড়িয়ে আছি। ঝুপ করে ফের সন্ধ্যা নামে, ক্লান্ত পাখির ডানার ঝাপটা শুনতে শুনতে দাঁড়িয়ে আছি। এই শহরে আবারও ফের বসন্তেরই অপেক্ষাতে দাঁড়িয়ে আছি। একটা রক্তকরবী ফুটবে বলে ভয় ধরল রাষ্ট্রযন্ত্রের। লাঠি হাতে তেড়ে এলো সাঁজোয়া ভবন, টিয়ার গ্যাসের শেল ফাটল, জল কামানে ভিজে গেল মানুষ, যত রাজপথে সব দাঁড়িয়েছিল। উজাড় হলো গ্রাম থেকে গ্রাম, উজাড় হলো বস্তি কত। দেশদ্রোহীর তকমা পেল মানুষ যারা আওয়াজ দিল। একটা রক্তকরবী ফুটবে বলে একজন কৃষক ধানের আলে বসে থাকে ফলিডলের শিশি হাতে। ধান থেকে সুখ উবে গেছে বহু আগে, মন কি বাতে, মন কি বাতে। একটা রক্তকরবী ফুটবে বলে পিলপিলিয়ে মানুষ এলো শহর থেকে, গ্রামের থেকে, বস্তি থেকে, গঞ্জ থেকে। রাস্তা মোড়ে জটলা হলো, দেশপ্রেমীরা দৌড়ে এলো, গেরুয়া বসন দৌড়ে এলো, ধরল কলার, ধরল টুঁটি। স্বদেশ প্রেমের আঁটুনিতে প্রেমের দশা ফসকা গেরো। একটা রক্তকরবী ফুটবে বলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বসন্তে বৃষ্টির ছাঁটে, রক্ত চোখে সূর্যি পাটে একটা রক্তকরবী ফুটবে বলে অনেক কথা আটকে আছে। অনেক হাতে হাত রাখেনি প্রেমিক যুবক, ব্যর্থ হাওয়ায় উড়ে গেছে নিজের মতো একলা বিকেল, হারিয়ে গেছে অন্ধকারে। একটা রক্তকরবী ফুটবে বলে একটা মেয়ের পথ আটকালো মুখোশ পরা রাজনীতিকে বুকের আঁচল উড়িয়ে দিল। নষ্ট হাওয়ার স্বদেশ প্রেমে চতুর্দিকে চতুর্দিকে। রক্তকরবী ফুটবে যেদিন, পুড়বে শহর, ছুটবে মানুষ রক্ত চোখে। মিছিল থেকে মিছিল হবে রাজপথে, ফের জুড়বে মানুষ, ধ্বংস হবে মিথ্যে ফানুষ। মানুষ এসে পথ দেখাবে, মুখ লুকোবে রাষ্ট্রযন্ত্র, রক্ত চোখের বাড়বে বহর। তাই রক্তকরবী ফুটবে বলে দাঁড়িয়ে আছি। ফুটপাতে ফুটপাতে আবার বিপ্লবের গান শুনব বলে দাঁড়িয়ে আছি। পচা গলা লাশের শহর, আগুন চোখে পোড়াবো বলে দাঁড়িয়ে আছি। 28 দিনের শিশুর কাছে সহিষ্ণুতা শিখব বলে দাঁড়িয়ে আছি। একটা রক্তকরবী ফুটবে বলে দাঁড়িয়ে আছি।